আমি নীলাভর কাছে আসবো, মাফ করবেন সুদীপ্তর কাছে আসবো একটা ছোট্ট বিষয় নিয়ে। সুদীপ্তবাবু, যে অবজারভেশন থেকে হাইকোর্ট একটা রায় দিয়েছে, আজকে সুপ্রিম কোর্টের প্রথম যে শুনানিটা ছিল সেখানে আদৌ কোনো পার্থক্য আছে বা এটার নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে? তার কারণ অনেকে চিন্তায় রয়েছে, আপনি আইনজীবী হিসেবে একটু সাহায্য করুন। এরা চিন্তায় রয়েছেন, মৌসুমীরা চিন্তায় রয়েছেন তারা যারা যোগ্যতার খাতিরেও চাকরিটা পেয়েছিলেন। আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে? দেখুন, প্রথমে আমি আপনি যেটা জিজ্ঞেস করেছেন আমি তার উত্তরে আসার আগে একটা কথা বলতে চাই। এই যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু কোনো একক ব্যক্তির দ্বারা দুর্নীতি সম্ভব না। আজকে যদি পার্থ চ্যাটার্জি চাইতো আমি পার্থ চ্যাটার্জি একা দুর্নীতি করেছে তাহলে কিন্তু আজকে এই জিনিস হতো না, যদি ওপর থেকে নিচ অবধি সবাই ইনভলভ না থাকতো। কারণ একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, 100 যদি শূন্য পদ থাকে, ফিনান্স ডিপার্টমেন্ট ওই 100 পদকে স্যাংশন করে। কি করে তাহলে 200 জন চাকরি পেল এবং ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তাদের মাইনে দেওয়া হলো? এইটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো এই যে আমি দেখলাম তৃণমূলের একজন মুখপাত্র উনি বললেন যে সরকার দায়ী একজন দুর্নীতি করলে। এর মধ্যে কি সরকার ইনভলভ? 100% সরকার ইনভলভ। কেন বলুন তো? আমি মানতাম, আমি এখানে বলতাম, সরকারকে বাহবা দিতাম যদি সরকার আজকে বলতো ঠিক আছে আমার মন্ত্রী দুর্নীতি করেছে, 6000 অযোগ্য, আমি তাদের বাদ দিয়ে দিচ্ছি। উল্টে সরকার কি করলো যে 6000 দুর্নীতি হয়েছে, আমি সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করব যাতে 6000 চাকরি পায়। আমি এটা বুঝতাম যদি সুপার নিউমারিক পোস্ট করে বলতো আমাদের দুর্নীতি হয়েছে, যারা বঞ্চিত ওয়েটিং লিস্ট তাদেরকে আমরা নিয়ে নেব। বললো না, কি বললো যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে আমরা নিয়ে নেব। ঠিক, এতেই বোঝা যায় সরকার কি চাইছে। এক, দ্বিতীয়ত আজকে যে সুপ্রিম কোর্টের আমাদের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের যে রায় দিয়েছে সেই রায়ের সঙ্গে মূলত খুব একটা পার্থক্য আজকে প্রথম শুনানির সঙ্গে সুপ্রিম কোর্টের নেই। শুধুমাত্র একটা বিষয় যে সুপার নিউমারিক পোস্টের ক্রিয়েশনের ওপর যে সিবিআই ইনভেস্টিগেশন তার উপর একটা স্থগিতাদেশ, কিন্তু এই যে চাকরি তার একটা কারণ আছে, কিন্তু সেটাও পার্মানেন্ট না, একটা সীমাবদ্ধ সোমবার অবধি। হ্যাঁ, শুধুমাত্র ইনভেস্টিগেশনের ক্ষেত্রে স্থগিতাদেশ। অ্যারেস্টের প্রশ্নই প্রথমত এইটা আমি জানি না রাজ্য সরকার কেন বারবার বলছে আমাদের অ্যারেস্ট করবে। আরে ওরা যদি কোনো দোষ না করে থাকে কেন অ্যারেস্ট করবে? তার মানে রাজ্য সরকার জানে ওরা দোষ করেছে, তাই জন্যই ভয় পাচ্ছে অ্যারেস্ট করবে। একদম অ্যারেস্টের কথা কোথাও বলা হয়নি, বলা হয়েছে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে কাস্টোডিতে। আজকে আমরা সত্যি আশা করেছিলাম রাজ্য সরকার বা এসএসসি এসে সুপ্রিম কোর্টে বলবে এই হলো আমার 19,000-এর যোগ্যর তালিকা, এদেরকে রেখে অযোগ্যদের বাদ দেওয়া হোক। উল্টে রাজ্য সরকার আজকে বলল যে শুধু যেন ওই সুপার নিউমারিক পোস্টটা স্থগিতাদেশ দেওয়া হয়, তারা কিন্তু কোনো যোগ্যদের চাকরি বাঁচানোর একবারও বলেনি। এই জায়গাতে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো যে কিভাবে যোগ্যদের উপর বন্দুক রেখে আছে এই জিনিস। আমি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঠিক এখানেই শোনাবো, শুনুন। এই যে 25,000 লোকের চাকরি গেছে, সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। আর সিপিএম এর দোসর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের সাগরেদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একদিকে মমতা ব্যানার্জির সরকার চাকরি দিচ্ছে আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে। আমি আপনাদের বলছি, যারা যোগ্যরা মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারো চাকরি আমরা যেতে দেবো না, তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের গ্যারেন্টি বিজেপির নেতাদের যদি বুকের পাঁটা থাকে আমার বিরুদ্ধে মামলা করে কোর্টে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। আমি আলোচনায় আসছি একবার শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার বক্তব্যটা শুনুন। আমার দুটো বিষয় পরিষ্কার। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাচ্ছে।
এর জন্য দায়ী রাজ্য সরকার। এবং 2022-এর 5ই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন? যারা অযোগ্য, যাদের OMR এ 0, 1, 2, 3 আছে, এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। সবচেয়ে বড় অপরাধ স্কুল সার্ভিস কমিশন করেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা 242 যোগ্যদের তালিকা দেওয়া হয়নি। উভয় পক্ষের বক্তব্য শুনলাম। আমি একটু রাজপুত্রের কাছে যাবো। রাজপুত্র, আমি ভীষণ কনফিউজড, আমি বুঝতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, তিনি শুরু করলেন সিপিএমকে দিয়ে, তারা নাকি গিয়ে আইনি লড়াই টড়াই করেছে, ওই জন্য এত ঝামেলা হয়েছে, এবং তিনি শেষ করলেন এটা বলে যে একটা করে লড়াই চলছে, মানে আমরা চাকরি দিচ্ছি, বিজেপি চাকরি খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তিনি অনেক কিছু বলে ফেলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে গোটা নিয়োগটাই বেআইনি, যেটা সুপ্রিম কোর্ট নিজে বলছে গোটা বিষয়টাই বেআইনি, সেখানে সুপার নিউমেরিক পোস্টের মতো বিষয়টা আসে কি করে? তারপরে এত কনফিডেন্স নিয়ে জায়গায় জায়গায় প্রচার করা যায় কি করে ভাই? না না, সরকারি মোডাস অপারেন্ডাই কি হবে সেটা তো সরকার ঠিক করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যে আনফরচুনেটলি নিজের পয়েন্টে আগে থাকো। তুমি ভারতীয় জনতা পার্টিতে নিশ্চয়ই যাবে। এরকম করলে কথা বলা যাবে? ভাই দলীয় ভারতীয় জনতা পার্টিকে দিয়ে বলবো, সমান বলো তুমি বলবে। তুমি ভারতীয় জনতা পার্টি দিয়ে একটা চোরের দল নিয়ে কথা বলো, শুনবো। না না, ভারতীয় জনতা পার্টি যে জুডিশিয়ারি সিস্টেমের ভিতর ঢোকবার চেষ্টা করছে, জুডিশিয়ারি সিস্টেমের ভিতর কে ঢোকার চেষ্টা করছে? তুমি যখন সুপ্রিম কোর্টে রেবেলি করতে কেন? সুপ্রিম কোর্ট 5 মিনিট বলেছিলাম আমরা প্রথম লিস্ট কই এই ভদ্রলোক বায়াস জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ক্ষেত্রে বলা হয়েছিল। ডিভিশন বেঞ্চ আপিল করেছে তো আমি প্লিজ আমি আসছি। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বায়াসড, আমি এটা বুঝতেই পারছি না। আরে ভাই, মামলাটা কোথা থেকে শুরু হয়েছিল? সেই একটা মামলা থেকেও তোমরা অব্যাহতি পেয়েছো, উল্টে গলা ধাক্কা খাচ্ছো, তারপর তুমি এত বড় বড় কথা বলছো। আসছি, প্লিজ একটু থামান। ব্যাপারটা ওনার রায়টাকে নিয়ে কথা বলার আমাদের কোনো এখতিয়ার নেই। ওনার রায়টাকে ওনার রায়টাকে নিয়ে আলোচনা করবেন আমাদের কোনো এখতিয়ার নেই, বা ওনার রায়টাকে মেলায় ইয়ে করে দেওয়ার, খণ্ডন করে দেওয়ার আমার কাছে কোনো এখতিয়ার নেই। কিন্তু আমি চোরদের হয়ে আর ওকালতি করো না, পার্সপেক্টিভটা বলার চেষ্টা করছি। ভদ্রলোক একটা বায়াস পার্সপেক্টিভ থেকে অপারেট করছিলেন। কারণ সেই মানুষের বার্তা নিয়ে আজকে বিজেপির ক্যান্ডিডেট। তুমি আইন বোঝো না না না, মৌসুমী প্লিজ, এক সেকেন্ড তোমাদের মাঝখানে আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট কথা বলার রয়েছে। মৌসুমী, শঙ্কুবাবু আসছি। তীব্র প্রতিবাদ করছি। অভিজিৎ বাবুর মতো লোক ছিল বলে আজকে এই দুর্নীতিবাজরা প্রকাশ্যে এসেছে। বিজেপি জয়েন করেছে, টাকা পাওয়া যাচ্ছে, চারটে মন্ত্রী। তুমি বলো যে তুমি একটা আইনি লড়াইতে তোমরা স্ট্যান্ড করেছো, একটা আইনি লড়াইতে তোমরা অব্যাহতি পেয়েছো। বলো একটা আইনি লড়াইতে তোমরা অব্যাহতি পেয়েছো। আসছি শঙ্কুবাবু, আমি আজকে বলতে আমি অন্য কথা বলছি। আমি ওনার রায়কে চ্যালেঞ্জ করছি। এটা শিক্ষা দুর্নীতির কথা হচ্ছে। আমি ওনার রায়কে চ্যালেঞ্জ করবার এখতিয়ার রাখি রায়কে না। চ্যালেঞ্জ করে এই কথাটা বলছো? না, বলছি না, একদমই বলছি না। আমি ভদ্রলোককে অ্যাজ আ পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, এই ভদ্রলোককে আমরা আগাগোড়াই বলেছিলাম যে এই ভদ্রলোক বায়াস। তাহলে তুমি বলতে চাইছো বায়াস হয়ে রায় দিয়েছে? এই না, এটা ডিভিশন বেঞ্চের রায়। থামো। এক সেকেন্ড, ও একটা কথা ঠিক বলেছে, আমি এক সেকেন্ডে বলে দিই। এই ক্ষেত্রে না একটা জেনারেল আইন আছে। আইন হচ্ছে কোনো মাননীয় বিচারক যদি রাজনীতিতে আসেন, তার সমস্ত প্রিভিয়াস জাজমেন্ট হচ্ছে ও রিভিউ হয়। এখানে ওনার সমস্ত জাজমেন্ট রিভিউ হয়েছে, ডিভিশন বেঞ্চ পর্যন্ত ওনার জাজমেন্টটা স্টিক করে আছেন। এরপরেও যারা বলছে বায়াস, তারা চোরের সঙ্গী, তারা নিজেরা জমা করেছে। এক সেকেন্ড একটা ক্লারিফিকেশন দিচ্ছি। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন, উনি বিচারপতি হিসেবে রায় দিয়েছেন, তারপর উনি এখন রাজনীতিবিদ। দাঁড়ান, বিচারপতি হিসেবে যা রায় দিয়েছে সেটা টেস্ট হবে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে, সেটা খারিজ হবে। উনি কেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং সেই রায় স্ট্যান্ড হয়েছে সুপ্রিম কোর্ট অবধি। তাই এই কথাই এখন ওঠা উচিত।